বাংলাদেশের পরিবর্তনশীল ল্যান্ডস্কেপে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে নারী ও শিশু বিষয়ক এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শিশুদের টিকাদানে ব্যর্থ হওয়ায় দেশে হাম সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতি। তবে নতুন সরকার এ অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বলে জানালেন ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার তাসনিম জারা সহ আরও অনেকেই। নারী নির্যাতন নিয়ে গত প্রায় 2-3 মাসে কিছু ঘটনা ঘটেছে, খুবই হিনিয়াস ঘটনা ঘটেছে। আই কন্ডেম ইট, বাট এইটার এগেইনস্টে দাঁড়াতে হলে যদি আমি একদম গ্রাম লেভেল থেকে আপ টু ন্যাশনাল লেভেল পর্যন্ত যদি মুভমেন্ট ডেভেলপ করা না যায়, সচেতনতার একটা আন্দোলন ডেভেলপ করা না যায় এগেইনস্ট দি মানে আপনার যে কোনো অ্যাসল্ট মানে ওমেন অ্যান্ড দি চিলড্রেন এগেইনস্ট দি এটার বিরুদ্ধে যদি আমরা করতে পারি, দ্যাট ইজ হেল্পফুল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল অনেকে খুব সুন্দর করেছেন। ইউনূস স্যার তো আনকোয়েশ্চেনেবল পার্সোনালিটি, কিন্তু উনি যাকে যেখানে দিয়েছেন, এই যে ভ্যাকসিন টাইম মতো দেওয়া, ভ্যাকসিন 95% হচ্ছে কিনা, কভারেজ, ভ্যাকসিন আদৌ ক্রয় করা হয়েছিল কিনা গত 1.5-2 বৎসরে, এইগুলি যদি পিছনের ইতিহাস খুঁজতে যান, এটা সাংবাদিক বন্ধুরা পারবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের প্রাদুর্ভাবের কারণ। 49 দিনে মেজেলস হয় নাই। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ 12 মে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী 8 এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে 11তম কমিশন সভা শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, বিএনপি জোট 36টি আসন পাবে, জামায়াত জোট 13টি আসন এবং একজন স্বতন্ত্র প্রার্থী আসন পাবে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। এছাড়া নির্বাচন পরবর্তী সময়ে 50টি মামলা দায়ের করা হয়েছে। আদালতের আদেশের প্রেক্ষিতে এসব আসনের মালামাল সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়াও শেরপুর 3 এবং বগুড়া 6 সংসদীয় আসনের উপনির্বাচন আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে পৌনে 3 ঘন্টা ধরে নির্বাচন নিয়ে সভা হয়। তেল সংকটে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের চিত্র অপরিবর্তিত। বেশিরভাগ পাম্প বন্ধ, আর যেসব পাম্পে তেল মিলছে সেখানে দীর্ঘ লাইন। জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত আছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও মানুষের আতঙ্ক কাটছে না। তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সবাইকে। অনেকেই মধ্যরাত থেকে তেলের অপেক্ষা করছেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সৃষ্ট তেল সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। এই ভোগান্তি আমরা জানি না আর কবে শেষ হবে, তো তেলের ভোগান্তিটা শেষ হলে আমাদের জন্য খুবই উপকার হয়। আমাদের অবশ্যই এটা কাজের ক্ষতি হচ্ছে, সময়ের ক্ষতি হচ্ছে। তো আমাদের কাজ যদি ঠিক মতন হয় তাহলে তো আমাদের স্যালারিটাও ইনক্রিজ হবে ভালোভাবে। ভাই 2.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। তেলের বিষয়টা হচ্ছে, যদিও ক্রাইসিস মুভমেন্ট চলতেছে, তো আমাদের কথা হচ্ছে দাম বাড়া নিয়ে যে বিষয়টা, আমরা যদি তেলটা অ্যাভেলেবেল পাই সেক্ষেত্রে দামটা একটু বাড়লে আসলে সমস্যা তত বেশি এফেক্ট পড়বে না। লাইনের কথা তো বইলার কি বলবো, মনে করেন একবার তেল নিতে গেলে 1-1.5 ঘন্টা লেগে যায়, 1.5-2 ঘন্টাও লেগে যায়। এই যে সিরিয়াল, বিশাল বড় একটা লম্বচড়া সিরিয়াল, প্রায় মনে হয় 150 অথবা 150-200 গাড়ির পরে এই যে একটা সিরিয়াল পাইলাম। তো হচ্ছে, কারণ আমি এই 6টার থেকে এই পর্যন্ত অপেক্ষা করতেছি, কেবল আসলাম। এখন যদি দেখি কয় টাকার তেল দেয়, ঠিক আছে, আমার তেলের সংকট মানে এভাবে যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ একবারে অচল হয়ে যাবে। যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজ জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার 46তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ মন্তব্য করেন জামায়াত আমির। সংসদ নির্বাচনের ফল
হাইজ্যাক করা হয়েছে দাবি করে তিনি বলেন ৭০% জনগণ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে। এই সংসদ মানুক আর না মানুক গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। নব্য ফ্যাসিবাদের হাত থেকে মুক্তির প্রার্থনা করে বিরোধী দলীয় নেতা বলেন, যারা নিজেদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে পারে না, যাদের নিজেদের নেতাকর্মীদের হাতে নিজেদের নেতাকর্মীরাই নিরাপদ নয়, তারা 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে না। তারা জাতিকে গণতন্ত্র, ন্যায় ও ইনসাফ উপহার দিতে পারবে না বলেও অভিযোগ করেন জামায়াত আমির। আমরা বিশ্বাস করি এই প্রজন্ম যথাযথভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো তাদের অবস্থান স্পষ্ট। আমরা তাদের সাথে আছি, তারা আমাদের সাথে আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফ্যাসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার প্রত্যাহার ও অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। সোমবার শার্শা উপজেলা পরিষদের সামনে শার্শা বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকল্প বাস্তবায়নের নামে বিভিন্ন উন্নয়ন কাজ থেকে কমিশন বাণিজ্য, অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে। তাদের দাবি, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার কারণে প্রকৃত উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। তারা দ্রুত এই কর্মকর্তার প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় 54 লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। সোমবার সকালে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, অবৈধ চোরাচালানের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ রোববার বিকেলে অভিযান চালিয়ে ট্রেনের মালবাহী বগি থেকে 18টি বস্তাসহ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির মধ্যে প্রাইম সিল্ক, কাতান সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট 1080 পিস রয়েছে। যদিও অভিযানের সময় কোনো চোরা কারবারিকে আটক করা সম্ভব হয়নি। পরে শাড়িগুলো ভৈরব রেলওয়ে স্টেশনে নামানো হয়। রফিকুল ইসলাম জানান, এই ধরনের অবৈধ চোরাচালান দমন এবং দেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য অভিযান অব্যাহত থাকবে। রাজবাড়ীর পাংশা উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে বাড়ি উদ্ভাবিত পেঁয়াজের পাতা কাটার যন্ত্র ও বাড়ি সবুজ বালাই নাশক ছিটানো ড্রোনের অ্যাডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মোরাট ইউনিয়নের প্রদর্শনী কার্যক্রম আয়োজন করা হয়। পাংশা উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাড়ির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাড়ির প্রাক্তন মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াহাব। বিশেষ অতিথি ছিলেন ডক্টর শেখ এরশাদুল হক, বালিয়াকান্দি কৃষি অফিসার রতন কুমার ঘোষ ও বাড়ির সিনিয়র কৃষি প্রকৌশলী ডক্টর শাহ মোহাম্মদ ইউসুফ আলী সহ অনেকেই। পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের 95তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে জেলা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে অভিনেত্রীর পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের মোরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী সদস্য ABM ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক ও দপ্তর সম্পাদক শিশির ইসলাম সহ অনেকেই। নাটোরের সিংড়া উপজেলায় নিঙ্গইন বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার দুপুরে নাটোর বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাদির কায়সার রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি সিংড়া পৌর এলাকার নিঙ্গইন ঘুনপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে। পুলিশ জানায়, যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস নিঙ্গইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রুবেল রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায়
চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম. আব্দুন নূর বলেন, বাসটি জব্দ করা হয়েছে, পলাতক চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ঢাকার সাভারে ধর্ম অবমাননার অভিযোগে আমিনা মনসুর ও তার মেয়ে জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আরমান আলী। তিনি জানান, রোববার রাতে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কোটাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানায়, শনিবার রাতে বাড়ির ছাদ থেকে কোরআন শরীফ সদৃশ একটি বই নিচে ফেলে দিতে দেখেন প্রতিবেশী আবির হাসান। পরে তিনি বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মা ও মেয়েকে আটক করে। এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ রেজা হাসান। পরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়াই হবে সেতু বন্ধন, করব বাধা দূরীকরণ শীর্ষক একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ক্রীড়া সংগঠনগুলোর খেলোয়াড় সংগঠকরা অংশ নেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেসার্স টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে চলমান তীব্র জ্বালানি সংকট জনজীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। গত 1 মাস ধরে ডিজেল ও অকটেনের ঘাটতির কারণে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে সাম্প্রতিক কয়েকদিনে পরিস্থিতি আরও অবনতি হয়ে ভয়াবহ রূপ নিয়েছে। ফিলিং স্টেশনটিতে তেল নিতে আসা মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেক চালক শেষ পর্যন্ত তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। জ্বালানির অভাবে সড়কের গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, পাশাপাশি বেড়েছে যাতায়াতের সময়। এদিকে বড় মৌসুমে সেচ কার্যক্রমে ব্যবহারের জন্য ডিজেলের অভাবে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। পাম্প কর্তৃপক্ষ জানায়, চাহিদার তুলনায় ডিপো থেকে সরবরাহ অনেক কম আসছে। চাহিদাপত্র অনুযায়ী জ্বালানি না পাওয়ায় তারা বাধ্য হয়ে বিক্রি সীমিত রেখেছেন। মৌলভীবাজারে জুড়িতে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। সোমবার সকালে জুড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জুড়ি উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন সহ অনেকেই। ময়মনসিংহে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ও কিছু শিক্ষকের আচরণকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। সোমবার দুপুরে নগরের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বক্তব্য চলাকালে উপস্থিত সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণের প্রস্তুতি নিলে মন্ত্রী তাদের সাথে পরে কথা বলবেন উল্লেখ করে অডিটোরিয়াম ত্যাগের নির্দেশ দেন। এই নির্দেশনার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, কয়েকজন শিক্ষক সাংবাদিকদের সঙ্গে অশোভন ও মারমুখী আচরণ শুরু করেন। পরে শিক্ষামন্ত্রী নিজেও মঞ্চ থেকে নেমে এসে গণমাধ্যম কর্মীদের ভিডিও ধারণ না করার জন্য বলেন। এ ঘটনার প্রতিবাদে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা জানান। কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি ডিগ্রি কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম ইমনের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভোলার লালমোহন উপজেলায় পার্টনার ফিল্ড স্কুলে কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কংগ্রেস অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক। লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু হাসনাইনের সঞ্চালনায় ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডক্টর শামীম আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমান্তের একমাত্র স্থলবন্দর টেকনাফ স্থলবন্দর আবারও চালু করা হয়েছে। সোমবার দুপুরে নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান বন্দরের কার্যক্রম পরিদর্শন করে বন্দর চালুর নির্দেশ দেন। প্রতিমন্ত্রী বলেন, টেকনাফ স্থলবন্দর চালু রাখার বিষয়ে বন্দর সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত বাণিজ্য সচল রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে এবং নিরাপত্তা নিশ্চিত করে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় নৌবাহিনী, বিজিবি, বাংলাদেশ কোস্ট গার্ড ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি সহ বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। সবাই আলোচনা করেছি, সব বিষয়গুলোই আমরা আলোচনা করেছি। আলোচনা করার প্রেক্ষিতে আমরা আজকে সশরীরে এবং সরেজমিনে সব কিছু দেখলাম। আমরা কালকে থেকে এখানে যারা ছিলেন পোর্ট অপারেটর তাদের সাথে কথা বলেছি, তারাও ছিলেন। আজকে থেকে এই পোর্টটির কার্যক্রম আবার নতুন করে শুরু করার আমরা উদ্যোগ নিয়েছি। সেই উপলক্ষে আমাদের আজকের আসা। রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা আক্তার ঝর্ণা নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দৈনিক সমকালের বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি ও বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা। সোমবার সকালে শহরের পান্না চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, সকালে সেলিনা আক্তার রাজবাড়ী আদালতে আসেন। পরে তিনি রিকশায় করে শহরের সালমা হোটেলে নাস্তা করতে যাচ্ছিলেন। পথিমধ্যে পান্না চত্বর এলাকায় পৌঁছালে হঠাৎ তার গলায় ওড়না রিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বিজিবি। সোমবার দুপুরে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে কুষ্টিয়ার কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে 20 বোতল ভারতীয় মদ, 1420 পিস ডেক্সামেথাসোন ট্যাবলেট এবং 5270 পিস চকলেট বাজি। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য 5,87,750 টাকা। দেশের যুব সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।